সফল বিনিয়োগী হওয়ার জন্য উচ্চ আইকিউ, গোপন তথ্য অথবা ভাগ্যের প্রয়োজন নেই। শুধুমাত্র সঠিক মানসিকতা ও নিজের আবেগের প্রতি নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা থাকলেই হবে। ভেবে দেখুন, যদি স্টক মার্কেট ক্র্যাশ করলে আপনি ভয় পাওয়ার পরিবর্তে এটাকে একটা সুযোগের মতো দেখেন। আপনার বিনিয়োগের সিদ্ধান্তগুলি যুক্তিপূর্ণ নাকি ভয় অথবা লোভের দ্বারা চালিত? বেঞ্জামিন গ্রাহামের লেখা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর আমাদের শেখায় কিভাবে আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগ করতে হয়। এই বইটি লেজেন্ড ইনভেস্টর ওয়ারেন বাফেটকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেছেন, এই বইটি বিনিয়োগের ওপর লেখা সেরা বই। যে কেউ একজন সফল বিনিয়োগী হতে চায় তার অবশ্যই এই বইটি পড়া উচিত। তাই আজকের ভিডিওতে আমরা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বই থেকে 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করব, যে শিক্ষাগুলি দ্বারা আমরা আমাদের টাকা ধৈর্য, অনুশাসন এবং সঠিক কৌশলের দ্বারা বাড়াতে পারব। তাহলে চলুন শুরু করা যাক। বেঞ্জামিন গ্রাহামের মতে, an investment operation is one which, upon thorough analysis, promises safety of principal and an adequate return. Operation not meeting these requirements are speculative. অর্থাৎ বিনিয়োগের প্রক্রিয়া হবে বিশ্লেষণের দ্বারা, যেখানে মূলধন সুরক্ষিত থাকবে, পর্যাপ্ত রিটার্ন পাওয়া যাবে। যদি এই 3টি শর্ত না মানা হয় তাহলে তা বিনিয়োগ নয়, জুয়া। একজন ইনভেস্টর স্টকের মূল্য বের করে তার ব্যবসার মাধ্যমে, কিন্তু স্পেকুলেটর স্টকের মূল্য বের করে তার গতিবিধি দেখে। বর্তমানে ইনভেস্টরদের তুলনায় স্পেকুলেটরদের সংখ্যা বেশি, তাই বেশিরভাগ লোক স্টক মার্কেটে টাকা হারায়। দীর্ঘ সময়ে ইনভেস্টররা ধনী হয় আর স্পেকুলেটররা অন্যদের ধনী করে। বর্তমানে ট্রেডিংয়ের ঝুঁকি না বুঝেই সকলে বেশি রিটার্নের লোভে তা করছে এবং নিজেদের টাকা হারাচ্ছে। বিনিয়োগ একটা দীর্ঘমেয়াদী খেলা। বিনিয়োগীর লক্ষ্য ধনী হওয়া নাকি দ্রুত ধনী হওয়া? মনে রাখবেন, বিনিয়োগ একটা ম্যারাথন নাকি 100 মিটার দৌড়। স্টক মার্কেটে সাধারণত 2 প্রকার ইনভেস্টর থাকে, ডিফেন্সিভ ইনভেস্টর এবং এন্টারপ্রাইজিং ইনভেস্টর। যারা খুব সামান্য ঝুঁকি নিতে চায়, সুরক্ষিতভাবে ধীরে ধীরে নিজের টাকা বাড়াতে চায়, স্টক মার্কেটের সময় দিতে চায় না, তারা ডিফেন্সিভ ইনভেস্টর। এবং অন্যদিকে যারা একটু বেশি ঝুঁকি নিতে ইচ্ছুক যাতে তারা অল্প বেশি রিটার্ন পায়, তারা স্টক মার্কেটে সময় দিতে পারবে, তারাই এন্টারপ্রাইজিং ইনভেস্টর। চলুন একটা গল্পের সাহায্যে এই 2 প্রকার ইনভেস্টরের সম্পর্কে বুঝে নেওয়া যাক, যার দ্বারা আপনি ঠিক করতে পারবেন আপনি কেমন প্রকারের বিনিয়োগী। 2 বন্ধু, রকি এবং সানি, তারা স্টক মার্কেটের মাধ্যমে ধনী হওয়ার গল্প শুনেছে, তাই তারা দুজনেই বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুজনেই আলাদা প্রকৃতির ব্যক্তি। রকি স্টেবিলিটি চায়, সে স্টক মার্কেট থেকে উচ্চ রিটার্ন চায় না। তার একটি ফুল টাইম জব আছে এবং সে তার বাকি সময় তার পরিবারের সাথে কাটাতে চায়। তার ব্যবসা সম্পর্কে পড়তে বা তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলি বিশ্লেষণ করতে ভালো লাগে না। রকি তার টাকা অত্যন্ত ঝুঁকি না নিয়ে বিনিয়োগ করতে চায়। বাজার ওপরে যাচ্ছে না নিচে যাচ্ছে তার চিন্তাভাবনা ছাড়াই প্রতি বছর 12 থেকে 13% রিটার্ন চায় এবং দীর্ঘ সময়ে ধনী হতে চায়। অন্যদিকে সানি বেশি ঝুঁকি নিতে রাজি, সে স্টক মার্কেট থেকে উচ্চ রিটার্ন চায়। সানি স্টক মার্কেটে সময় দিতে পারবে, তার ব্যবসা সম্পর্কে পড়তে, তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলি বিশ্লেষণ করতে ভালো লাগে। তার বিশ্লেষণের সময় কাটিয়ে আন্ডারভ্যালু স্টক খুঁজতে কোনো আপত্তি নেই। সে তার টাকায় 20 থেকে 30% রিটার্ন চায় এবং সময়ের আগে ধনী হয়ে যেতে চায়। এই গল্প অনুযায়ী যারা রকির মতো স্বভাবের তারা ডিফেন্সিভ ইনভেস্টর এবং যারা সানির মতো স্বভাবের তারা এন্টারপ্রাইজিং ইনভেস্টর। ডিফেন্সিভ ইনভেস্টরদের নিজের টাকা ইন্ডেক্স ফান্ড, গোল্ড এবং বন্ডে বিনিয়োগ করা উচিত এবং এন্টারপ্রাইজিং ইনভেস্টরদের নিজের টাকা ঠিকমতো বিশ্লেষণের পর শেয়ারে বিনিয়োগ করা উচিত। বেঞ্জামিন গ্রাহাম আমাদের উপদেশ দিয়েছেন, এন্টারপ্রাইজিং ইনভেস্টরদের নিজের সম্পূর্ণ টাকা স্টকে বিনিয়োগ করা উচিত নয়, টাকার সর্বাধিক 75% স্টকে বিনিয়োগ করা উচিত এবং ডিফেন্সিভ ইনভেস্টরদের নিজের টাকার ন্যূনতম 25% স্টকে বিনিয়োগ করা উচিত। মনে করুন আপনি এক বন্ধুর সাথে একটা ব্যবসা শুরু করেছেন। আপনার বন্ধুটি খুব আবেগপূর্ণ, সে প্রতিদিন আপনার কাছে আসে এবং ব্যবসার অংশীদারত্ব বেচতে বা কিনতে চায়। যেদিন তার মেজাজ ভালো থাকে সে চড়া দামে ব্যবসার অংশীদারত্ব কিনতে চায়, আবার যেদিন তার মেজাজ খারাপ থাকে সে কম দামে নিজের অংশীদারত্ব বেচতে বা আপনার অংশীদারত্ব কিনতে চায়। ব্যবসার আসল মূল্য কী তাতে তার কিছু যায় আসে না, সে শুধুমাত্র নিজের আবেগের ভিত্তিতে দাম বাড়ায় বা কমায়। একদিন সে খুব আশাবাদী হয়ে ওঠে এবং চড়া দামের প্রস্তাব দেয়, আবার অন্যদিন ভয় পেয়ে সে খুব কম দামের প্রস্তাব দেয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যুক্তিপূর্ণ থাকতে হবে। যেদিন সে চড়া দামের প্রস্তাব দেবে ওই দিন অংশীদারত্ব বেচে দিন এবং যেদিন কম দামের প্রস্তাব দেবে সেই দিন অংশীদারত্ব কিনুন। স্টক মার্কেটও ঠিক একইভাবে কাজ করে। বেঞ্জামিন গ্রাহাম পুরো স্টক মার্কেটকে মিস্টার মার্কেট রূপে দেখতে বলেছেন। মিস্টার মার্কেটও আপনার বন্ধুর মতোই আবেগপূর্ণ।
সে বেশিরভাগ সময় যুক্তিহীন প্রস্তাব দেয়। মিস্টার মার্কেট স্টক মার্কেটে লোকেদের অনুভূতির প্রতিচ্ছবি, তাই মিস্টার মার্কেটকে আপনার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দেবেন না। সর্বদাই শেয়ারের দাম যুক্তিপূর্ণভাবে ব্যবসাকে বিশ্লেষণ করে এবং দীর্ঘমেয়াদী চিন্তা করে ঠিক করুন। স্টক মার্কেটে শেয়ারের দামের সাথে অন্তর্নিহিত ব্যবসার কোনো সম্পর্ক থাকে না, তাই পরবর্তীকালে যখন শেয়ারের দাম বাড়বে বা কমবে তা দেখে অত্যন্ত উত্তেজিত হবেন না। তখনই শেয়ার বিচুন বা কিনুন যখন বাজার আপনার ইচ্ছামতো প্রস্তাব দিচ্ছে। তাছাড়া পরবর্তী প্রস্তাবের জন্য অপেক্ষা করুন। ভারতীয় স্টক মার্কেটের ইন্ডেক্স নিফটি 50 এবং সেন্সেক্স 30 বার্ষিক 13% রিটার্নে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যদি আমরা শুধুমাত্র ইন্ডেক্স ফান্ডে টাকা লাগাতাম তাহলে কোনো রকম পরিশ্রম ছাড়াই আমরা 13% রিটার্ন পেতাম। কিন্তু যেহেতু একজন এন্টারপ্রাইজিং ইনভেস্টর ভালোভাবে বিশ্লেষণ করার পর স্টক কেনে, তাই তার বেশি পরিশ্রমের জন্য মার্কেট এভারেজের থেকে বেশি রিটার্ন পাওয়া উচিত। এই বিষয়টা মাথায় রেখে আমরা অনেক সময় অতিরিক্ত ঝুঁকি নিই, যার ফলে আমাদের ক্ষতি হয়। ক্ষতি বিনিয়োগেরই একটি অংশ। বিশ্বের সেরা বিনিয়োগীদেরও সব স্টকে লাভ হয় না, কিন্তু আমাদের যতটা সম্ভব ক্ষতি কমানোর চেষ্টা করা উচিত। লেখক আমাদের একটা উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়েছেন। মনে করুন আপনি 10,000 টাকা স্টক মার্কেটে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। স্টক মার্কেটে ওই সময় 5% রিটার্ন দিচ্ছে। আপনি এমন একটা কোম্পানি খুঁজেছেন যেটি বার্ষিক 10% রিটার্ন দেবে। অতিরিক্ত উত্তেজনার কারণে আপনি ওই কোম্পানির শেয়ার উঁচু দামে কেনেন। কোম্পানিটি ওভারভ্যালু হওয়ার কারণে 50% ক্র্যাশ করে। যদিও এরপর শেয়ারের দাম প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, তবুও মার্কেটকে বিট করার জন্য আপনার 16 বছর লাগবে। যেখানে মার্কেট শুধুমাত্র 5% হারে বৃদ্ধি পেয়েছে এবং আপনার টাকা 10% হারে বৃদ্ধি পেয়েছে। এমনটা হলো কারণ বিনিয়োগের পরই আপনার 50% ক্ষতি হয়েছে। স্টক মার্কেটে ক্ষতি হলে টাকা পুনরায় লাভের জন্য অনেক সময় দিতে হয়। তাই তো ওয়ারেন বাফেট বলেছেন, নেভার লুজ মানি। স্টক মার্কেটে ক্ষতি কমানোর জন্য আমাদের মার্জিন অফ সেফটি নিতে হবে। মার্জিন অফ সেফটির অর্থ অতিরিক্ত সুরক্ষা নেওয়া। মনে করুন আপনার বাড়িতে একটি অনুষ্ঠান হবে। আপনি ভালোভাবে সব খরচা বিশ্লেষণের পর দেখলেন অনুষ্ঠানটি ঠিকমতো করতে 3 লক্ষ টাকা লাগবে। অনুষ্ঠানের খরচ 3 লক্ষ টাকা হলেও আপনি অনুষ্ঠানের জন্য 3.5 লক্ষ বা 4 লক্ষ টাকা সংগ্রহ করবেন। এখানে ওই 50,000 বা 1 লক্ষ টাকায় মার্জিন অফ সেফটি। স্টক মার্কেটেও কোম্পানির শেয়ার তার ইন্ট্রিনসিক ভ্যালু অর্থাৎ আসল মূল্যের চেয়ে কমে কিনতে হবে, যাতে মার্কেট ক্র্যাশ করলে আপনার অতিরিক্ত সুরক্ষা থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এরূপ কোম্পানি খোঁজা খুব কষ্টকর। মার্কেট ক্র্যাশের সময় এমন কোম্পানি সহজে পাওয়া যায়, তাই হয়তো আমরা সর্বদা মার্জিন অফ সেফটি ব্যবহার করতে পারবো না। এর পরিবর্তে বেশি ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমাদের ওভারভ্যালু স্টক কেনা বন্ধ করতে হবে। তখনই কোনো স্টক কিনুন যখন তার দাম যথার্থ, না হলে নিজের টাকা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করুন। বেঞ্জামিন গ্রাহাম বলেছেন, স্টক মার্কেটে খুব সহজেই যথাযথ রিটার্ন পাওয়া যায়, কিন্তু মার্কেট এভারেজকে বিট করা যতটা সহজ দেখায় তার থেকে অনেক কঠিন।